ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। ভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বললেন ডক্টর ইউনূস। 21 সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, সর্বস্তরে বাংলার প্রচলন ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় তারুণ্যের। 21 চেতনা স্বৈরাচার পতন আন্দোলনের প্রেরণা বললেন রিজভী। ছাত্র জনতার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সার্জিসের। এবং বইমেলার সবখানে 21 চেতনা, সব বয়সী বইপ্রেমীদের পদচারণায় জনসমুদ্র মেলা প্রাঙ্গণ, খুশি কবি লেখক প্রকাশকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। শুরুতেই মহান 21 উদযাপনের খবর। গভীর শ্রদ্ধায় 52 ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। অমর 21 ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন, নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 12টা 12 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। অমর 21-এর ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 4 দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জাতির মুক্তির সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। 21 সকালে হালকা শীতের মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সব বয়সী মানুষ। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষার দৃঢ় প্রত্যয় জানায় তরুণ প্রজন্ম। বিস্তারিত জানাচ্ছেন MR আসাদ। অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে আঁকা হয়েছে আলপনা। তখনও ভোরের আলো না ফুটলেও মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। অভিভাবকদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে শিশুরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণাও আসে এই শহীদ মিনার থেকেই। তাই নতুন বাংলাদেশ নিয়ে তরুণদের প্রত্যাশার কেন্দ্রভূমিও যেন এখানেই। নতুন বাংলাদেশে নতুনভাবে উদযাপন করতে আসছে, অবশ্যই একটা নতুন অনুভূতি আছে। তো পরিবর্তিত পরিস্থিতিটা হচ্ছে আসলে আমাদের সমগ্র বাংলার, বাট বাংলা ভাষার জন্য পরিস্থিতিটা সবসময় সেম। বিগত বছরগুলোর মতন এই বছরও যথেষ্ট জনসমাগম ছিল এবং এখনো আছে। সামনে আরও অনেকগুলো ক্লাব থেকে, অনেকগুলো ইউনিভার্সিটি থেকে, স্কুল থেকে আসবে। নিজেও এসেছি, আমার প্রতিষ্ঠানের বাচ্চারাও এসেছে, ইভেন আমার 17 মাসের ছোট বাচ্চা ও আমার সাথে চলে এসেছে। শুধু তরুণরাই নয়, সব প্রজন্মের বাংলাদেশের মানুষের চেতনার উৎসস্থল এই শহীদ মিনার। দেশের দুঃসময়ে সবসময় এভাবেই আলোর পথ দেখাবে 21, এমনটাই মনে করেন তারা। দীর্ঘদিনের বঞ্চনা এবং অবরুদ্ধ গণতন্ত্র সেটি মুক্তি পাবে। স্বৈরাচারের নিপাত হয়েছে এবং এই গণতন্ত্রের মুক্তির ভিতর দিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মিত হবে। এই দেশের প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ভাষা যেন হারিয়ে না যায়,
সেটাই আমরা কামনা করি। পরিবেশটা অনেক অবাধ, সবার জন্য, সবাই স্বাধীন স্বতঃস্ফূর্ত, কারো মধ্যে ভয় নাই, সবচেয়ে বড় জিনিস যেটা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শুধু বাংলা নয়, 21 মানে সব মানুষ ও তাদের ভাষার অধিকার নিশ্চিত করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয়, মাতৃভাষা সবার মধ্যেই জাগরুক থাকুক। বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের পরম্পরায় বাতিঘরের ভূমিকা রেখেছে 21শে ফেব্রুয়ারি। আন্দোলনগুলোর পরম্পরা আছে। বাঙালি জাতি ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। আপামর মানুষের জীবনে যখনই দুঃশাসনে কালো ছায়া নেমে আসবে, 21-এর চেতনা ধারণ করে জাতি বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাংলাদেশের মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 52 ভাষা আন্দোলনে বাংলাদেশের আত্মত্যাগকে অবিস্মরণীয় বলেছেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমবেত হন তারা। এ সময় পররাষ্ট্র সচিব জানান, বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বেদিতে ফুল নিয়ে উপস্থিত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিবের সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজন করে টেকসই উন্নয়নের জন্য মাতৃভাষা শীর্ষক আলোচনা সভার। এ সময় 52 ভাষা আন্দোলনে মাতৃভাষার জন্য বাংলাদেশের আত্মত্যাগকে স্মরণ করেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর। It is an important means to improving learning outcomes and social and emotional development. Multilingual education based on mother tongues is essential for improving access to quality education and learning. When students learn in their mother tongue, comprehension, engagement and critical thinking are enhanced. And this is what we wish to see for every child in every country around the world. And Bangladesh is well on the journey to making this happen. এ সময় টেকসই উন্নয়নের মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। The July-August 2024 revolution and the supreme sacrifices of the young people have provided a unique opportunity to establish equality and justice and to eliminate all forms of discrimination, including cultural exploitation. I pay respect to them in this historic day for creating an opportunity for a better Bangladesh. পরে দেশি বিদেশি বিভিন্ন ভাষায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় পুরো আয়োজন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 21-এর চেতনা স্বৈরাচার পতন আন্দোলনে প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন গতিমুখ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জুনায়েদ সাকিব। সাজিদ আলম বলেন, ছাত্র জনতার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা শেষে গণমাধ্যমকে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে ফুলের শ্রদ্ধা জানান বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনের সদস্যরা। শ্রদ্ধা শেষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 21-এর চেতনা স্বৈরাচার পতন আন্দোলনের প্রেরণা জুগিয়েছে। 21শে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে। আমরা যাতে আইনের শাসন নিশ্চিত করতে পারি, আমরা যাতে মানবিক সাম্য নিশ্চিত করতে পারি, আমরা যাতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আমরা যদি সুবৃহৎ গণতন্ত্রের কথা বলি, আমরা যদি গণতন্ত্রের বিরাট প্রসার আমরা দেখতে চাই, তাহলে এই শর্তগুলি আমাদের পূরণ করতে হবে। 21-এ প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন গতিমুখ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জুনায়েদ সাকিব। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নতুন বাংলাদেশের জনমানুষের ইচ্ছের প্রতিফলন ঘটবে। 52-71 ধারাবাহিকতায় যে 24 তৈরি হয়েছে, 25 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত শ্রদ্ধা নিবেদন করছে। সংগঠনের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি
রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস এ সময় বলেন, ছাত্র জনতার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা বিশ্বাস করি 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। বইমেলায় 21-এর সকালটা ছিল একরকম জনশূন্য। প্রভাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই যে ভিড় জমাতেন বইমেলায়, এবারে সে চিত্রটা দেখা যায়নি। তবে শিশু প্রহর ছিল জমজমাট, আর বেলা গড়াতেই বাড়তে থাকে সাদা কালো পাঞ্জাবি পরা কবি, লেখক, প্রকাশক আর বইপ্রেমীদের উপস্থিতি। পুরোটা জানাচ্ছেন মনিরুল ইসলাম। 21-এর সকালে বইমেলায় ভিড় থাকবে না, তা অনেকটাই অবিশ্বাস্য, কিন্তু এবারের মেলায় তাই ঘটেছে। সকাল 7টায় মেলার দ্বার খুললেও দর্শক সমাগম খুব একটা দেখা যায়নি। 9টার পর বইমেলায় কিছু লোক আসা শুরু করলেও সংখ্যাটা হাতে গোনাই। তবে সকালে শিশু প্রহর ছিল জমজমাট। ভাবছি আমি এখন টিটিপ বই কিনব। সকালবেলা হঠাৎ প্ল্যান করছি যে বইমেলায় আসবো। ভালো লাগে গপার ভাত আর হলো টিভি। অভিভাবকরা বলছেন 21-এর চেতনা নতুন প্রজন্মের জানা দরকার, তাই সন্তানদের নিয়ে এসেছেন প্রাণের মেলায়। 21শে ফেব্রুয়ারি হিসেবে যতটা প্রাণচাঞ্চল্য হওয়া দরকার তা অনেকটাই কেমন যেন ম্লান দেখা যাচ্ছে। বোধটা জাগ্রত করার জন্যই আসলে বইমেলায় নিয়ে আসা এবং এই বিষয়গুলো ওদেরকে নিজে দেখানো, জানানো। বাচ্চাদেরকে পরিচয় করাতে হবে আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সমাজের সঙ্গে। সেজন্য প্রথমে আমি শহীদ মিনারে নিয়ে গিয়েছিলাম, তো শহীদ মিনার থেকে বইমেলা নিয়ে আসছি। সকাল থেকে দর্শনার্থী সমাগম কম হলেও কবি, লেখকরা যথারীতি হাজির হন মেলায়। জাতীয় শহীদ মিনারে গিয়েছিলাম, এরপর ওইখান থেকে কার্জন হল ঘুরে এই বইমেলাতে আসছি যে বইমেলাকে কেন্দ্র করে কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা। ভাষা আন্দোলনের সম্বন্ধে যেগুলো গত বছর প্রায় ছিল না, বাট এবার অনেকগুলো বই অ্যাড হয়েছে। বইমেলার মাধ্যমে ভাষার দিবসের যে প্রেক্ষাপটটা সেটা জানা যায়। 4টি রান্নার বই এসেছে লেখক তানি আহমেদের। বললেন অতি দরকারি হয়, প্রচুর সাড়া পাচ্ছে তার বইগুলো। আমার রান্নার বই 4টা বের হয়েছে, তো 4টা গত বছর বের হয়েছে ভর্তা, এর আগে আরও 3টা বের হয়েছে, একটা চাইনিজ রান্না, একটা রকমারি রান্না আর একটা নাস্তার বই। বইমেলা 25 একটা দ্বিতীয় কাব্যগ্রন্থ পাথরে ফোটাবো ফুল, এটি পাওয়া যাচ্ছে 946 নং স্টলে সোনামণি প্রকাশনী থেকে। বইটা পড়ে দেখার জন্য আমন্ত্রণ রইল। সকাল থেকে প্রকাশকদের মন খারাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা বাড়ার আশা জানান এই প্রকাশক। ভাষা দিবস, মানুষ হয়তো বা পুষ্পস্তবক অর্পণ করে হয়তো বা রেস্টে নিচ্ছেন। বিকেলের পরে পাঠকদের সমাগম অবশ্যই দেখতে পাবো। সব মিলে অমর 21-এর দিনে ক্রেতা দর্শকে ভরে উঠবে বইমেলা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে শুক্রবার বিকেলে ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত অমর 21শে বইমেলায় ছিল পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবার মেলার আয়তন বাড়ানোর পরও জনসমুদ্রে পরিণত হয় পুরো প্রাঙ্গণ। 21শে ফেব্রুয়ারিতে যে বিকিকিনি শুরু হলো তা মেলার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা লেখক প্রকাশকদের। এসইউ সেলিম প্রতিবেদন। মাসব্যাপী চলমান বইমেলা প্রাণ পায় অমর 21শে ফেব্রুয়ারির দিনটিতেই, তাই এদিন টানা 13 ঘন্টা খোলা থাকে বইমেলার দুয়ার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন প্রাণের মেলায় ভিড় থাকে নিয়মিত। সাথে ভাষা শহীদ দিবস হওয়ায় লেখক, প্রকাশক, পাঠক ও দর্শনার্থীদের পোশাকে ছিল 21-এর চেতনার পরিচায়ক কালো রঙের প্রাধান্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই নগরের সব সড়ক যেন মিলে যায় অমর 21শে বইমেলার সাথে। সন্ধ্যার পর জনস্রোত হয়ে ওঠে জনসমুদ্র। এবার মেলার আয়তন বৃদ্ধি করায় মানুষের ধারণ ক্ষমতা ছিল অন্যবারের তুলনায় বেশি। এরপরও মেলা প্রাঙ্গণে ছিল না তিল ধারণের ঠাঁই। দেশি দর্শনার্থীদের পাশাপাশি মেলায় আসে ভিনদেশি দর্শনার্থীরাও। All books are in Bengali and how people promote literature and culture and art, it's amazing. পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল সব দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক বইমেলা হওয়া উচিত। প্রাণের মেলা বই আমাদের একটা
মানে বইয়ের নতুন স্পন্দন এবং নিজের ভালো লাগাটা এখানে প্রকাশ করতে পারি। 12টা ইয়ে নিয়ে আমার প্রবন্ধটা লেখা হয়। মেলার 21তম দিন নতুন বই প্রকাশিত হয়েছে অর্ধ শতাধিক। এদিন পর্যন্ত এবারে মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা 2212টি। এর মধ্যে ইতিহাস, ঐতিহ্য, গল্প, কবিতার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে প্রকাশিত বইয়ের পাঠক চাহিদা রয়েছে বেশি। দুটি বই বেশি বের হয়েছে, একটি হলো আজব বাংলাদেশ, যেটি বের হয়েছে আসলে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থাকা কিছু এরকম আজব জায়গা যার সম্বন্ধে আমরা খুব কম জানি। কবিতার বইগুলো আমি খুঁজেছি, কবি আল মাহমুদের বই। পাঠকরা বই দেখছে এবং বই কেনার পরিমাণটা আসলে আমরা বেশি দেখতে পাচ্ছি। জনপ্রিয় একটা বই আমি রাষ্ট্র, এটা বর্তমান কোটা সংস্কার আন্দোলনের লেখা। চেষ্টা করতেছি যে পুরনো যে সাহিত্যগুলো আছে ওইটাকে আবার নতুন করে করার জন্য। এই বইটি মেনলি লেখার বিষয় হচ্ছে রোবোটিক্স বিষয়টাকে জানানো। প্রতিবার 21শে ফেব্রুয়ারির পর থেকে বইমেলায় মূল বিক্রি শুরু হয়। এবারও তার ব্যতিক্রম দেখা যায়নি। মেলার শেষ সপ্তাহে আশানুরূপ বিক্রি হবে বলে প্রত্যাশা লেখক প্রকাশকদের। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। গড়ে দেশ থেকে প্রতি বছর 10,000-এর উপর নারী কর্মী বিদেশে গেলেও তাদের সুরক্ষার জন্য কোনো চুক্তি নেই বাংলাদেশের। বিশেষজ্ঞদের মতে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মাধ্যমে তদারকি বাড়ানোটা এখন সময়ের দাবি। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রম খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ 3য় পর্ব। সহায়তা করেছেন মানিকগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম। দেশের অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারী প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। 1991 সালে 179 জন নারী শ্রমিক বিদেশে পাঠানোর মধ্য দিয়ে যে যাত্রা শুরু, বর্তমানে সেই সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ, যাদের অধিকাংশের গন্তব্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিদেশে নারী শ্রম বাজারে বয়স 34 বছর হলেও নারী শ্রমিক অধিকার নিশ্চিত সম্ভব হয়নি। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অসংখ্য শ্রমিক দেশে ফিরে আসছেন। তাদের সুরক্ষার জন্য কোনো চুক্তি নেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। আমি তো এইখানে দিতেছি না, আমার বোন জামাই থাকে তো কাতারে, ওইখানে উনি সব ব্যবস্থা করতেছে। বলছে ওখানে যদি কিছু হয় খারাপ বা সব ফেরাই আর কি। মালিকে দালালে দেওয়া লাগবে, টাকা পয়সা দেয় না। বিএমইটির একটি পরিসংখ্যানে দেখা যায় 2022 সালে বিদেশে নারী কর্মী গেছেন 1,05,466 জন। পরের বছর তা কমে দাঁড়ায় 76,108 জনের। 2024 সালে তা আরও কমে দাঁড়ায় 61,158। অর্থাৎ 2022-এর তুলনায় 2023-এ কমেছে 28, আর 2023-এর চেয়ে 2024-এ কমেছে 20% মতো। অধিকাংশ নারী সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে গৃহকর্মী হিসাবে কাজ করতে যান। সেখানে যৌন নিপীড়ন সহ নানা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসেন। এমন সব অভিযোগে বিদেশে যাওয়ার উৎসাহ হারাচ্ছেন নারীরা। সৌদি আরবে গেছিলাম যে আমার স্বামী নাই, আমার একটা ছেলে আছে, ছেলেটার ভবিষ্যৎ করার জন্য 2 দিন আর কি গায়ে হাত দিছে। আর এমনি তো বকাবাজ দিয়ে একদিন লাথি দিছে, তারপরে একদিন চাকু ধরছে গলায়। তারা আসলে জানে না যে কোন কাজে যাচ্ছে, কত টাকা বেতন পাবে। তাদেরকে যে মুখে বলা হয় সে অনুযায়ী তারা যায় এবং ওখানে গিয়ে প্রতারণার শিকার হয়ে ফিরে আসতেছে। প্রবাসে নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি দ্বিপক্ষীয় চুক্তিতে উল্লেখ করার তাগিদ দেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। 2025 সালে এসেও এক ধরনের দাস প্রথার মতো চলছে। এটা আমাদের ভুক্তভোগী বা ইভেন যারা সেখানে কাজ করে, ভালোভাবে কাজ করেও আমাদের বোনেরা ফেরত আসেন, তার এলাকায় সে ফেরত যেতে পারেনি, অথবা তার গোপন করতে হয়েছে যে সে কোন দেশে ছিল, কি কাজ করেছে। এগুলোর ব্যাপারে সরকারি উদ্যোগগুলো দরকার। আমরা যদি সেই চুক্তির জায়গাটায় ফেরত আসি, চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত যে কি কাজ সে করবে। এবং অনেক দেশ কিন্তু এই বাসাবাড়িতে কাজ করার জায়গাটাই বন্ধ করে দিয়েছে। কেবল চুক্তি করে ক্ষান্ত হলে চলবে না, দূতাবাস থেকেও বাড়াতে হবে তদারকি। যেখানে আমাদের কর্মীরা থাকছে সেখানে পরিবেশটা কেমন, এই দেখভাল করার দায়িত্ব আমাদের দূতাবাস। এবং বলা যায় যে প্রবাসে দূতাবাসই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র, যেটা একটা অপারেশনাল ডকুমেন্ট হতে পারে। যে সেই ডকুমেন্টের ভিত্তিতে ওখানে যে দূতাবাসের যে কর্মকর্তারা কাজ করবেন তারা মিলিয়ে দেখবেন যে হ্যাঁ আমার চুক্তিতে এই জিনিস ছিল, এই অনুযায়ী আমাদের মানুষজন সেখানে কাজ করতে পারছে কিনা বা ভালো আছে কিনা। বিদেশে মাটিতে নারী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি নীতি ও আইন বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে একটি সোমিলে লাগা আগুন প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। এরপর রাত 9:35 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রতি বছরই রমজানে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সিন্ডিকেট করে বাড়ানো হয় খেজুর, ছোলা, চিনি, পেঁয়াজ, আলু ও ডালের দাম। তবে এবারের চিত্রটা ভিন্ন। নিত্যপণ্যের দাম নিয়ে অনেকটা স্বস্তিতে সাধারণ ক্রেতারা। তবে ভোগ্যপণ্যের আমদানি বাড়লেও সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আসন্ন রমজান মাস উপলক্ষে দেশে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে 30%। আমদানি করা এসব পণ্যের তালিকায় রয়েছে চিনি, সয়াবিন তেল, ডাল জাতীয় পণ্য, ছোলা, মটর ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও খেজুর। পণ্যভেদে কোনোটির আমদানি 85% পর্যন্ত বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক তথ্যে জানা গেছে। তবে এর কোনো প্রভাব নেই ভোজ্য তেলের বাজারে। আর কবে নাগাদ এর সরবরাহ স্বাভাবিক হবে তাও জানাতে পারছেন না বিক্রেতারা। বিভিন্ন ডিলার পয়েন্টে লক্ষ লক্ষ তেল স্টক করে রাখেছি, কিন্তু আমরা তেল পাইতেছেন এবং যা দিতেছে তা আবার শর্ত স্বরূপ তেল নিলে চাল নিতে হবে, সরষের তেল নিতে হবে। গত বছর রমজানে খেজুরের বাজার অস্থিতিশীল থাকলেও এবার এর আমদানি 23% বেড়েছে। ফলে এবার পণ্যটির দাম বাড়বে না বলে মনে করছেন বিক্রেতারা। আগে যা ছিল তার চেয়ে 30% কমাইছে। তাতে মনে করেন এই খেজুরটায় এটা আগে 480 টাকা বিক্রি করতাম, এবছর বিক্রি করি 450 টাকা। এটা সরকারের দেখা দরকার, মাল দাম কমছে কিনা সরকারের দেখা দরকার, দেখতে আছে, দায়িত্ব পালন করে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে পর্যাপ্ত ছোলা, ডাল ও চিনি আমদানি হয়েছে। এতে করে এসব পণ্যের বাজারও এখন পর্যন্ত স্থিতিশীল। ছোলা, তারপরে ডাউল বলেন, বেসন বলেন, তারপরে চিনি, তারপরে খেজুর, এগুলো রিজনেবল প্রাইসে আছে। ঊর্ধ্বগতি নাই যা দেখা যাচ্ছে বাজার ঘুরে। খেজুরের দামটা রিজনেবল আছে, ভ্যাট প্রত্যাহার করার পর থেকে খেজুরের দামটা রিজনেবল আছে। গতবার থেকে মনে হয় যে দাম বাড়ে না। তবে বেড়ে গেছে সব ধরনের মাংসের দাম। রোজার শুরুতে এ দাম আরেক দফা বাড়বে বলে জানালেন বিক্রেতারা। 100% রোজাতে দাম বাড়বে, কেননা গরুই তো নাই। তাছাড়া রোজার মাস চালাইতে হলে অনেক গরুর দরকার। দোলের দাম মনে করেন 10 টাকার মতো বাড়ছে, আর কক মুরগির দাম বাড়ছে মনে করেন 20 থেকে 30 টাকার মতো। বাজারের উপরে যে একটা সিন্ডিকেট, এটা এখনো সরকার ভাঙতে পারে নাই, এটা ভাঙা উচিত। এদিকে মাছের বাজারে চাষের মাছের দাম অপরিবর্তিত থাকলেও ইলিশ সহ বেশ কিছু নদীর মাছের দাম বেড়েছে। মাছের দাম কিছু কিছু বাড়তি আর কিছু কম আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে 52 ভাষা শহীদদের। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। নানা আয়োজনে সব শ্রেণী পেশার মানুষ দিনটি পালন করে। বরিশালে প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিবসের প্রথম প্রহরের খুলনায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে স্মরণ করা হয় ভাষা শহীদদের। এই সময় জেলা প্রশাসক, জেলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। কুষ্টিয়ার কুমারখালীতে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাগেরহাটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জামালপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। গোপালগঞ্জে রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা সর্বস্তরের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। ফরিদপুর শহরের জিলটুলি অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন পেশার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে ফরিদপুরের নগরকান্দায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয় দিবসটি। জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন পেশার মানুষ। দিনটি উপলক্ষে টাঙ্গাইলে রাত ১২টায় ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন এবং মির্জাপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ২১-এর প্রথম প্রহরে বান্দরবানে রাত ১২টায় ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সব পেশার মানুষ। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। ঝালকাঠিতে দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ২১-এ পদকপ্রাপ্ত অভ্রর সহ প্রতিষ্ঠাতা রিফাতুন নবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় ছোটবেলার স্মৃতিচারণ করে তিনি জানান, অনেক চড়াই উতরাইয়ের পর মিলেছে এই সাফল্য। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর সেচ ভবন অডিটোরিয়ামে রামদেও বাজলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এতে তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ সবাই উচ্ছ্বাস প্রকাশ করে। ক্রিটিক্যাল থিঙ্কিং এই জিনিসগুলোতে আর কি অনেক সবসময় মানে ইন্টারেস্টিং কিছু দেখলে ওটা নিয়ে আর কি মানে কনভারসেশন করার মতো একজন মানুষ, লাইব্রেরিতে যাওয়া, মানে লাইব্রেরিতে বই পড়া। আরেকজনের কথা না বললে নয়, হচ্ছে আমার বড় ভাবি বেঁচে নেই। একটা সময় ছিল যখন মানে আমার ফ্যামিলির কেউই মানে মনে করতো না যে আমি আর কি খুব ভালো কিছু করতে পারবো বা করবো। তো তখন সে আর কি সবাইকে বলতো যে না একদিন অনেক বড় কিছু করবে। পোল্ট্রি সেক্টর বড় করতে হলে এ খাতে নারী খামারির সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩ দিন ব্যাপী ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো এবং সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ফিডের ক্ষেত্রে অগ্রগতি হওয়ায় পোল্ট্রি খাতের এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। তবে এজন্য ক্ষুদ্র খামারিদের রক্ষা করা জরুরি। পোল্ট্রি শোতে ২৭টি দেশের ২ শতাধিক প্রতিষ্ঠানের ৮২৫টি স্টল অংশ নিয়েছে। দেশের বাইরের খবর। যুদ্ধ থামলেও গাজায় থামছে না লাশের মিছিল। ধ্বংসস্তূপ থেকে আরও ২২ মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ইসরায়েলের ৩টি বাসে বিস্ফোরণের পর পশ্চিম তীরে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় বলে সতর্কবার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় ১০ দিনে ৫৩ জন নিহত হয়েছেন। কাজী শাহিনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় হচ্ছে না বোমা বিস্ফোরণ, নেই কোনো গোলাগুলির শব্দ, তবুও গাজায় লাশের মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৮,৩০০ ছাড়ালো। এদিকে বৃহস্পতিবার ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে বন্দীদের ৪টি লাশের মধ্যে একটি লাশ বেনামি। হামাসকে সঠিক লাশ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে তারা। ইসরায়েলের তেল আবিবে ৩টি বাস বিস্ফোরণের ঘটনা ঘটে। ২টি পৃথক এলাকায় সংঘটিত এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ আর খুব বেশি দূরে নয় বলে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটি বন্ধে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। বৃহস্পতিবার মিয়ামিতে এক সমাবেশে এমন মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেট বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মনোনয়ন অনুমোদন করে। সিনেটে ৫১ ভোটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন পায়। অন্যদিকে মিয়ানমার জুড়ে হামলা অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। লাগাতার এ হামলায় গত ১০ দিনে ১/২ শতাধিক মানুষ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৮০ জন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
কাজী শাহরিন, মোহনা সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2013 ও 17 সালের আসরের মতোই এবারেও গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই বিখ্যাত দেশ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার বিকেল 3টায় শুরু হবে এই দুই প্রভাবশালী দেশের লড়াই। গত দুই আসরে ইংলিশদের কাছে হেরেছে অজিরা। আবার 2023 ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে দলটির বিপক্ষে জয় রয়েছে অজিদের। এবার দল হিসেবে কেমন এই দু দল তা নিয়ে জানাচ্ছেন মুদাসসির আলী। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে পরপর এককভাবে শিরোপা জয়ের রেকর্ডটা কিন্তু অস্ট্রেলিয়ার। সবশেষ 2009 সালে এই ট্রফি ছুঁয়ে দেখেছিল অজিরা। আর ক্রিকেটের জন্মস্থান যে দেশ, সে দেশ এখনো পায়নি এই ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত দুই আসরে ইংলিশদের কাছে হেরেছে অজিরা। তবে 2024 সালে সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে 3-2 ব্যবধানে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়া স্কোয়াডে নেই কয়েকজন তারকা। আসর শুরুর আগে তো অলরাউন্ডার মার্কাস স্টোয়াইনিস ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেছেন। ইনজুরিতে পড়ে নেই পেসার ও অধিনায়ক প্যাট কামিন্স, যার কারণে দলটির নেতৃত্বে থাকছেন স্টিভ স্মিথ। এছাড়াও নেই জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, স্টিভ স্মিথ, লাবুশেন এরাই মূলত অস্ট্রেলিয়ার বড় নির্ভর হিসেবেই থাকবেন বলে ধরে নেওয়া যায়। এদিকে ইংল্যান্ড দলে বাটলার, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ফিল সল্ট, জো রুট, আদিল রশিদরা থাকবেন ভরসা হিসেবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দু দলই নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইট ওয়াশ। ভারতের কাছে ধবল ধোলাই হয়েছে ইংলিশরা, আর লঙ্কানদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে অজিরা। সুতরাং উদ্বেগ রয়েছে দু দলেই। মুদাসসির আলী, মোহনা সংবাদ। গলফ। চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে দুদিন ব্যাপী ইভিএল বিজিসিসি শৌখিন গলফ চ্যাম্পিয়নশিপের 33তম আসর। সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাক্কারুল ইসলাম খসরু। এছাড়া উপস্থিত ছিলেন ইবিএল উপ ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিসি বিভাগ প্রধান মাহমুদুল নবী চৌধুরী এবং কর্পোরেট বিজনেস প্রধান সঞ্জয় দাস। 1.5 শতাধিক নারী ও পুরুষ গলফার বিভিন্ন গ্রুপে এই শৌখিন চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। ভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, বললেন ডক্টর ইউনূস। 21 সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, সর্বস্তরে বাংলার প্রচলন ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় তারুণ্যের। 21 চেতনা স্বৈরাচার পতন আন্দোলনের প্রেরণা, বললেন রিজভী। ছাত্র জনতার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সার্জিসের। এবং বইমেলার সবখানে 21 চেতনা, সব বয়সী বইপ্রেমীদের পদচারণায় জনসমুদ্র, মেলা প্রাঙ্গণ। খুশি কবি, লেখক, প্রকাশকরা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।